আসসালামু আলাইকুম সবাইকে। এই দিনটায় ছিল হচ্ছে বৃহস্পতিবার। রিপন তার ডিউটি সেরে এসেছিল, তার আগের দিন ওর ছিল 18 ঘন্টা ডিউটি, নাইট ডিউটি সহ। তো আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম, অনেক দিন ধরেই আমাদের ঢালকুদ যাওয়ার প্ল্যান। আসলে ঢালকুদ হচ্ছে ওমানের সর্বদক্ষিণের একদম পশ্চিম দিকের যে বর্ডারটা, ইয়েমেনের সাথে বর্ডার, সেই জায়গাটার নামই হচ্ছে ঢালকুদ। তো এই ঢালকুতে যেতে হলে সালালা থেকে সাধারণত 180 কিলোমিটার মতো দূরত্ব, এবং এই পুরো দূরত্বটা মানে যেতে হবে হচ্ছে পাহাড়ের বেন্ড, ঢালু আর উঁচু, বারবার নামতে হবে আর উঠতে হবে, এরকম একটা ব্যাপার। তো ঢালকুদ যেতে হলে আসলে আপনার হাতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় থাকাটা খুবই জরুরি। আর যদি একান্তই মানে পুরো একটা দিন নিয়ে যেতে পারেন তাহলে তো বেস্ট, একদম খুবই সুন্দর। যদি সকাল সকাল রওনা হয়ে যান এবং ওখান থেকে যদি আপনার কোনো ধরনের অসুবিধা না থাকে, আপনি পুরো বিকেলটা কাটিয়ে সন্ধ্যায় আবার রওনা দিয়ে দিলেন, তাহলে একদম সুন্দর একটা জার্নি হয়। তো আসলে এই প্রতিদিনের কাজকর্ম সেরে ছুটি না থাকলে, মানে বাৎসরিক ছুটি না থাকলে এরকম একটা দিন বের করা খুবই কঠিন। দেখা যায় শুক্রবার দিনগুলোতে আমাদের সামাজিক কিছু অনুষ্ঠানাদি থাকে, শনিবারটা এভাবেই যায়। তো ঠিক করলাম যে আচ্ছা বৃহস্পতিবারই যাব। আর প্রতি খারিফে আমরা একবার বা দুইবার ঢালকুদ যাই। এটা হচ্ছে যে শুধু চোখের শান্তি কিংবা মনের শান্তি নয়, ঢালকুদ একটা এমন জায়গা যে আপনি একবার গেলে আপনি যদি জায়গাটার সৌন্দর্য অনুধাবন করতে পারেন হৃদয় দিয়ে, আপনি বারবার যাবেন। যেটা বলছিলাম, এই যে এটা হচ্ছে মকশেলটা অলরেডি, মানে আপনি যখন মকশেল পার হয়ে যাবেন, এমন পাহাড়ে আপনি উঠবেন, এই পাহাড়গুলো পার হয়ে হয়েই আপনাকে ঢালকুদ যেতে হবে। আমরা যখন মকশেলের দিকে যাই, আমরা আসলে যারা সালালা থাকি তারা দেখি যে মকশেলে হচ্ছে পাহাড়ের ওপারে পাহাড়, মানে কবির ভাষা বলতে গেলে এত পাহাড়, একদম সারি সারি পাহাড়। প্রকৃত পক্ষে এই সারি সারি পাহাড়গুলো পার হয়েই আমাদেরকে ঢালকুদে গিয়ে পৌঁছতে হয়। তো সালালার সর্বপশ্চিমের যে বর্ডারটা সালালা আর ইয়েমেনকে পৃথক করেছে, আলাদা করেছে, মানে ওখানে দুটো দেশ, একটা ইয়েমেন একটা সালালা, সেটা হচ্ছে সালালার সবচেয়ে পশ্চিমে, সেই জায়গাটার নামই হচ্ছে ঢালকুদ। সেই জায়গাটার কাছে হচ্ছে ঢালকুদ। সেই জায়গাটার যে পৃথকের যে পয়েন্টটা সেটা পড়েছে সারফাইতে, ঢালকুদের জাস্ট উপরের পাহাড় যেটা সেটাই হচ্ছে সারফাই। তো ঢালকুদে আপনাকে যখন যেতে হবে তখন এই যে আলকামর মাউন্টেন রেঞ্জ বলে সেটাকে, সেই আলকামর মাউন্টেন রেঞ্জের একদম নিচের পয়েন্টটা হচ্ছে ঢালকুদ, যেটার একদিকে পাহাড় এবং আরেক দিকে হচ্ছে শুধুমাত্র সমুদ্র। সমুদ্র আর সমুদ্র, এত সুন্দর সমুদ্র, এত স্বচ্ছ পানির সমুদ্র, এবং ছোট্ট একটি মানে তীর, এবং তীরটা হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ। হোয়াইট স্যান্ড বিচ আমি পুরো ওমান ঘুরেছি, এবং হোয়াইট স্যান্ড বিচ কিন্তু পুরো সালালাতেই হোয়াইট স্যান্ড বিচ, এবং সুরে কিছু অঞ্চলে হোয়াইট স্যান্ড বিচ, আর বাকি বেশিরভাগ জায়গায় কোথাও হচ্ছে স্টোনি বিচ, কোথাও হচ্ছে ব্ল্যাক স্যান্ডের বিচ। তো এই জন্য হোয়াইট স্যান্ড বিচের ওমানে কিন্তু বেশ কদর। আমরা কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মকশেলের পরে যে পাহাড়টা, সেখানে আপনাকে দুটো পাহাড়ে উঠানামা করে যেতে হবে, সেদিক দিয়ে ঢালকুতে যাচ্ছে। আমি রিপন ছিলাম, আর বাচ্চারা হচ্ছে স্কুলে ছিল, ওরা বাসায় আসবে, বাসায় নুহা ছিল। আমাদের রওনা দিতে দিতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো দুপুর 1:30টার সময় আপনি যদি ঢালকুতে রওনা দেন, আপনি মিনিমাম 4:15 থেকে 4:30টায় গিয়ে ঢালকুতে পৌঁছবেন। তার মানে হচ্ছে জার্নি টাইম 3 আওয়ার্স। তো 3 ঘন্টা এই জার্নিটা করতে হবে। আপনি খুব দক্ষ ড্রাইভার হলে হয়তো 2 ঘন্টা 40 মিনিট লাগবে আপনার, কিন্তু আসলে পুরো টাইমটা লাগে হচ্ছে এই পাহাড় দিয়ে ওঠা নামার জন্য। আর এইবার এই যে আমরা ঢালকুদ গেলাম হচ্ছে অক্টোবরের 3rd, 2024। কোনোবার আসলে আমরা এত দেরি করে ঢালকুতে যাইনি। খারিফ শেষ হওয়ার সাথে সাথেই আমরা ঢালকুতে যাই প্রতি বছর। তো প্রতি বছর খারিফটা শেষ হয় কখন? প্রতি বছর খারিফটা শেষ হয় একদম আগস্টের লাস্ট উইক, আগস্টের লাস্ট উইকও আসে এবং খারিফও শেষ হয়ে যায়। কিন্তু এই বছর কি হলো, দেখুন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বছর খারিফ তো মানে সালালা থেকেই যাচ্ছে না, সালালার আকাশে এখনো মেঘমুক্ত না।
এবং পাহাড়গুলো পুরোপুরি মেঘের দখলে। তো আসলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা যাবার পথে পাহাড়ের গায়ে আরেকটা বড় লরি দেখেছি যেটা মানে ধাক্কা খেয়েছিল। দুটো অ্যাক্সিডেন্টই একই দিনে হয়েছে। এবং এই যে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে না, কোথাও আপনার দৃষ্টিশক্তি মানে একদম মানে এক হাত সামনের জিনিসটা আপনি দেখতে পারবেন না। এটা সাধারণত খারিফের ভিউ হয়, যেটা হচ্ছে যেমন জুলাই আগস্ট, ধরে নিলাম যে সেপ্টেম্বর মাসের শুরু সপ্তাহটা পর্যন্ত এটা পাহাড়ের ভিউ থাকবে। কিন্তু এটা কখনোই সেপ্টেম্বর পুরো পার হয়ে অক্টোবর মাস পর্যন্ত যে মানে পাহাড় এরকম মেঘ আক্রান্ত থাকবে, এত মেঘ থাকবে যেখানে কিছুই দেখা যাবে না, এটা দিন কি রাত বোঝা যাচ্ছে না, এমন অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে এমনটা কখনোই ছিল না। নিশ্চয়ই মানে আমাদের জলবায়ু এতভাবে আক্রান্ত যে ভুলে গিয়েছে যে আসলে এখন আর মেঘ থাকা উচিত না, এখন একটা ঝকঝকে শরৎ দিনের দরকার। তো আমরা যখন আসলে বাসা থেকে রওনা দিচ্ছিলাম, আমরা কিন্তু অল্প একটু নীল আকাশ পেয়েছিলাম, নীল আকাশে সাদা মেঘের ভেলা, যদিও মানে প্রচুর মেঘ ছিল। আলটিমেটলি আমরা ওদিকে ঢালকুদ যাবার পথে আপনাকে মিনিমাম 2টা আর্মি চেক পয়েন্ট পার হতে হবে, যেহেতু বললাম এটা একটা বর্ডার এরিয়া। কারণ ঢালকুদের পরই হচ্ছে 2টা জায়গা আছে, একটা খাদ্রাফি, একটা হচ্ছে সারফাইত, অ্যান্ড দেন তারপর থাকবে হচ্ছে ইয়েমেন বর্ডার সারফাইতে, ওখানে লাস্ট ফাইনাল আর্মি চেকপোস্ট। এই দুটো আর্মি চেক পয়েন্ট ছাড়াও যদি অন্য কোথাও আর্মি আপনাকে থামায় বা চেক করে, সেটা আপনাকে চেক করতে দিতে হবে, যেহেতু বর্ডার এরিয়া সেহেতু এই জায়গাগুলো খুবই, আপনাকে যেতে হলে অবশ্যই আপনার সাথে লেবার কার্ড বা আইডি কার্ডটা থাকতে হবে, সাথে আপনি গাড়ি চালালে গাড়ির মুলকিয়া, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সব থাকতে হবে। এবং যারা যারা আপনার সাথে আছে তাদের প্রত্যেকেরই লেবার কার্ডটা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে ভ্যালিড লেবার কার্ড, যেটা হচ্ছে মেয়াদ সহ আছে আর কি। তো এই পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্কিং পয়েন্ট করা আছে, যেখানে আপনি নেমে পাহাড়ের বেন্ডগুলো দেখতে পারবেন। আসলে এগুলোকে বলা হয় হেয়ারপিন বেন্ড। হেয়ারপিন বেন্ড কেন? এখানে পাহাড়গুলো দেখছেন না, দাঁড়ানো পাহাড়, এই প্রত্যেকটা পাহাড়ই প্রায় আমরা পার হয়ে এসেছি এবং এগুলোকে কেটে খুব সুন্দর করে ইউ এর মতো করে রাস্তাটা বানানো। তো এই জন্য এই জায়গাকে বলা হয় হেয়ারপিন বেন্ড এবং প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর করে লেখা আছে যে সামনে খুব ঢালু, বেন্ড আছে, স্লপ আছে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এটা খুবই ভালো লাগে। তো ঢালকুতের সাথে আমাদের ওতপ্রোতভাবে একটা স্মৃতি জড়িত আছে। এটা হচ্ছে 2013-এর মেমোরি। আমরা সেদিনই ফার্স্ট ঢালকুতে যাই ফেব্রুয়ারিতে, এবং সেখানে আমাদের একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ মাফ করুক। আসলে অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করে চলে আসে, এটা কাউকে মানে কেউ 1 মিনিট আগেও জানে না যে কি হতে যাচ্ছে। আমরা পাহাড়ে একটা বড় উঁচু জায়গা থেকে আমরা একটা পাহাড় নামছিলাম, তো ওই জায়গাটায় কোনো ধরনের সাইনবোর্ড ছিল না যেখানে কাজ হচ্ছে। এখানে হঠাৎ করে যখন পাহাড়ের মোড়টা ঘুরে গেলাম, দেখা গেল যে পাহাড়ের ওখানে কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের আসলে সব ছিল না, রাস্তার যে আবরণ সেটা ছিল না, পাথর বিছানো ছিল এবং রড বিছানো হচ্ছিল। কিছু বাঙালি ভাই সেখানে কাজ করছিলেন এবং আমি দেখলাম যে গাড়িটা গড়গড় করে নামছে। রিপনকে বললাম কি হচ্ছে, রিপন বলে দোয়া করো যাতে গাড়িটা রেস্ট করাতে পারি পাহাড়ের গায়ে। তো এটুকুই জানি, গাড়িটা সত্যি পাহাড়ের গায়ে রেস্ট করাতে পারলো এবং ওখানে অনেক বাঙালি ভাই কাজ করছিলেন। এটা একদিক দিয়ে আমাদের জন্য যেমন ভয়ঙ্কর ছিল, যদি গাড়িটা ডান দিকে ঘুরে যেত তাহলে একটা অনেক বড় সর্বনাশ হতে পারতো আমাদের, আর সামনে যে লোকগুলো কাজ করছিলেন তাদেরও কোনো ক্ষতি হতে পারতো। এই যে মেমোরিটা, এটা সবসময় ঢালকুদ যাওয়ার আগে মেমোরিটা আমাদেরকে একটু হলেও মস্তিষ্কে মানে উৎপীড়ন জায়গায় যে যাবো কি যাব না, একটু কষ্ট লাগে। তো যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো ছিলাম, গাড়ির উপর দিয়ে যাওয়ার গিয়েছিল। আর ঢালকুতের রাস্তাটা, এই যে পাহাড় যেখান থেকে শুরু হয়ে গিয়েছে, আপনি যে ঢালকুতে প্রবেশ করবেন সেখানেও আপনাকে কিন্তু আরো 2টো পাহাড় ওঠানামা করতে হবে, কিন্তু পুরো রাস্তাটা থাকবে উটের দখলে কিংবা গরুর দখলে। এবং আসলে এখানে কিছু বলার নেই, আমরা প্রথমে এসেই শুনতে পেতাম যে ঢালকুত মানেই হচ্ছে পুরো রাস্তা জুড়ে পাহাড় জুড়ে উট কিংবা গরুর জায়গা। এটা সত্যি কথা, ওখানে গেলে আপনারা নিজেরাও দেখতে পারবেন। যাই হোক, আর এখানে হচ্ছে যে এত সুন্দর ছিল এই পাখিটা, এটা একটা কি আফ্রিকান রোলার কি যেন বার্ড, খুবই অদ্ভুত সুন্দর। সে যখন উড়ে যায় তার ডানা দুটার নকশা
দেখে আমি জাস্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছিলাম। রিপন এখানে নেমে অনেকগুলো ছবি তুলে। রিপন অনেক জায়গায় মানে একটু চলতি পথে একটু পরপরই থামে। ও আসলে ও গিয়েছিল ছবি তোলার জন্য। ও বসেই থাকে যে খারিফ শেষে ঢালকুতের যে একটা মানে দারুণ একটা ঐশ্বরিক সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা জাস্ট খারিফের শেষে পাওয়া যাবে, যে পাহাড়ের গায়ে গায়ে মেঘ ঝুলে থাকবে আর চারদিকে সবুজ থাকবে, সবুজের গায়ে বেগুনি ফুলের একটা বাগান থাকবে, বিশাল বাগান। বেগুনি ফুল অল্প কিছু পেয়েছিল, সে অনেক বেশি পায়নি, আর তবে সবুজ ঘাস পেয়েছিল। যেহেতু বললাম না এখনো ওখানে খারিফের মতোই ওয়েদার, এবং পাহাড়ের গায়ে যতটুকু না মেঘ ঝুলে আছে পুরো মেঘটাই খারিফের মতো ঘুরে বেড়াচ্ছে, একদম নিজের জায়গা মনে করে। মনে হচ্ছে ওটা একটা মেঘের দেশ, মেঘের রাজ্য। ওখানে আমি কোনো অবাঞ্ছিত মানুষ। ওটা আসলে উটদের জায়গা, ওটা আসলে গরুদের জায়গা। ওখানে এই যে মোটর গাড়ি নিয়ে আমি যাচ্ছি, এটা কিন্তু একদম শোভন না। ওখানে ওরাই থাকবে, আমরা ওখানে বাইরের মানুষ। আর আমরা অলরেডি ঢালকুতের খুবই কাছে চলে এসেছি, এবং মানে মেইন যে টাউনটা এত ছোট, বললাম না একদিকে পাহাড় আর একদিকে সাগর, আর এই রাস্তাটা নামলেই হচ্ছে ঢালকুত। এই সুন্দর, এবং নামার সময় কয়েকটা টার্নিং পয়েন্টে আপনার এমন মনে হবে যে আপনি উপর থেকে সাগর দেখছেন এবং আপনি ঠুস করে সাগরে নেমে যাবেন। দিস ঢালকুত। প্রথমে নেমেই আমরা আসলে সবসময় একটা জায়গায় যাই, সেটা হচ্ছে একটা হোটেল, সমুদ্রের পাশেই হোটেলটা, এবং সেই হোটেলটা আপনাকে সবসময় তাজা মাছ ভেজে দেবে। এত মজা। জীবনে প্রথমবার গতকালকে যেটা হলো সেটা হচ্ছে যে আমি যেহেতু 1:30 বাজে এখান থেকে রওনা দিয়েছি, এবং আমি বুঝেই নিয়েছিলাম যে 4:30টার আগে আসলাম পৌঁছাবো না। পাশে আমি বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, সেই রান্নাটা আমি খাবারটা প্যাকেট করে নিয়েছিলাম। রিপনের প্রবল আপত্তি সত্ত্বেও আমি প্যাকেট করে নিয়েছিলাম, কারণ 4:30টার সময় কোনো একটা জায়গায় রেস্টুরেন্ট খোলা থাকবে এবং সেখানে বিকালে স্ন্যাক্স পাওয়া যাবে, দুপুরের লাঞ্চ পাওয়া যাবে না। যেহেতু রিপন গাড়ি চালিয়ে যাচ্ছে, সেজন্য আমি খাবারটা প্যাক করে নিয়েছিলাম, এবং যথারীতি সেটাই হয়েছে। বললাম না ঢালকুত একটা খুবই ছোট শহর, তো ওখানে বলা হচ্ছে যে পপুলেশন 3100 লাইক দিস, ওদের যে মানে আদমশুমারি হয় সেই সূত্রে হতেও পারে, কারণ পাহাড়ের ঢালে ঢালে কিছু বাড়ি আছে। এবং এইটুক শহরের মধ্যে একদিকে এত সুন্দর বালির বিচ, এই বালির বিচের শেষ প্রান্তে একদিকে আছে একটা পুলিশ স্টেশন আছে, তার সাথে আছে হচ্ছে জেটি, যেটা বলতে পারেন পোর্ট, ঢালকুত পোর্ট বা মিনা, আর ভিতরা মিনা বলে। এখানে আমি অনেকক্ষণ এই বিচের পাশে বসে থাকলাম, কারণ আমার ভালো লাগছিল। অন্য সময় হলে ওই রেস্টুরেন্টটায় বসে আমরা খেতে খেতে বিচ দেখতে পারি, তো কালকে যেহেতু লেটলি আমরা এসেছি আর পেটও ভরা ছিল, আমরা ওখান থেকে শুধু চা নিয়ে বিচের পাশে এসে বসে বসে চা খাচ্ছিলাম, মেঘ দেখছিলাম, সমুদ্রের যে ঢেউ ভাঙা সেটা দেখছিলাম। এখানে আসলে খারিফ ছাড়া সমুদ্র একদম নদীর মতো। বাংলাদেশের যদি বলি শান্ত পুকুর, সেটাও বলতে পারি, কোনো সমস্যা নাই। আর ওই যে পিছনে সবুজ পাহাড়, এই সবুজ পাহাড় এই অক্টোবরে সবুজ থাকার কথা না, এটা অলরেডি সোনালি হয়ে যাওয়ার কথা, কারণ রোদ উঠে ঘাসগুলো মরে যাওয়ার কথা। কিন্তু বললাম না যে পুরো জায়গাটাই মেঘের দখলে এখনো। আর কিছু কর্মী ছিলেন যারা বলদিয়া কর্মী, তারা রাস্তা পরিষ্কার করছিলেন খুব যত্ন নিয়ে। আসলে ওমান খুব সুন্দর একটি দেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঢালকুটটা একটু যেহেতু পুরো রাস্তাগুলো হচ্ছে গরু আর উটদের দখলে, বুঝতেই পারছেন যে ওদের গোবর কিংবা বিষ্ঠা দ্বারা কিছু কিছু জায়গায় ছড়িয়ে থাকে, এবং এই ওয়ার্কারদের মূল কাজ হচ্ছে সেগুলো পরিষ্কার করা কিছুক্ষণ পর পর। আসলে শিক্ষণীয় আছে অনেক কিছু আমাদের। তো এটা হচ্ছে ঢালকুতের একদম ভিতরের শহর, বললাম না একদম বিচি একটা জায়গা, বিচের গায়েই বাড়িগুলো গড়ে উঠেছে একদম বিচের সাথে সাথে। আর এগুলো হচ্ছে সব ওই মিনার স্পিড বোটগুলো। অন্যদিন কি হয়, অন্যদিন আমরা মিনাতেও একটা সুন্দর সময় কাটাই, কিন্তু এবার কি হয়েছে, মিনার একটা জেটি দেখলাম ভাঙা, এবং আরেকটা জেটি যেটা পুলিশ স্টেশনের কাছে, সেখানে অনেক মানুষ। আর বিকাল হয়ে গিয়েছিল, তো সব বাচ্চারা বৃহস্পতিবার ওখানে খেলা করছিল। খারিফের পরে পানিও কমে গিয়েছে, একটা চরের মতো এরিয়া ডেভেলপ করেছে, সুন্দর খেলছিল বাচ্চাগুলো, এটা দেখতেও খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে মিনার সামনে বসেছিলাম, আসলে চেষ্টা করছিলাম যদি যাওয়া যায়, কিন্তু জেটিতে পৌঁছাতে পারিনি। আর এই যে রাখাল গরুর পাল মানে নিয়ে যেমন বাড়ি ফিরে, এখানকার রাখালরা উটের পাল নিয়ে বাড়ি ফিরে, হ্যাঁ গরুর পাল নিয়েও বাড়ি ফিরে। এবং এখানকার যে যত শেখের পরিমাণটা হয় হচ্ছে যে সালালায় কার কত উট, কার উটের সংখ্যা কত,
কার গরুর সংখ্যা কত, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলগুলোতে। ওই ওই আরব ভদ্রলোক, এগুলো সব ওনার উট, এগুলো সব ওনার গরু, এবং এদেরকে তত্ত্বাবধান করছে যে এদের জন্য রাখাল আছে, এবং সেই রাখালগুলো হচ্ছে বাংলাদেশি লোক। এরা কত বছর ধরে ওমানে আছে আসলে আমরা জানি না। দাঁড়িয়ে যে কারোর সাথে কথা বলবো আসলে সম্ভব হচ্ছিল না, কারণ ওনারা সবাই উট গুছাতে ব্যস্ত ছিল, কোনো কোনো উট পাহাড়ে ছিল। এবং এই দেশে মানুষ গাড়ি দিয়ে, পিক আপ দিয়ে উট চড়ায়, এটা খুবই সত্য কথা। পাহাড়ে যেসব উট উঠে যায় ওরা একটু পাহাড়ে গিয়ে দাঁড়ায়, গিয়ে আবার উটগুলো সুরসুর করে নেমে আসবে, বা গরুগুলো নেমে আসবে। তো যা ঢালকুতের আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ওল্ডেস্ট বাওবাব ট্রি। এখানে অনেক পুরানো বাওবাব গাছ আছে যেগুলো আফ্রিকান অরিজিন। এখানে কিভাবে এসেছিল ঢালকুতে আমরা জানি না, কিন্তু এইখানে না ঢালকুতে বাওবাব ট্রি এরিয়াটা এবার বন্ধ ছিল। আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে পাহাড়ের গায়ে মেঘ একদম জমে পাহাড়টাকে কিরকম একটা অদৃশ্য করে রেখেছে, ঝুলে ঝুলে থাকা মেঘ। অসম্ভব সুন্দর এই দৃশ্য। এবং পাহাড়ের পাশে, এবার বললাম না খুবই এক্সটেন্ডেড খারিফ, গাছগুলো এমনভাবে ঝুলে আছে বা লতাগুলো এমনভাবে ঝুলে আছে মনে হচ্ছে এটা একটা রেইন ফরেস্ট হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর, মানে পাহাড়ের বাইরেও একটা আবরণ দিয়ে রেখেছে গাছগুলো, পর্দার মতো একটা আবরণ। তো বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। আবার সেই পাহাড়গুলো পাড়ি দিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ।